স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালে পৌঁছেছেন। সেখানে তিনি বৃক্ষরোপণ সহ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। সকাল ৯টার দিকে তারেক রহমান বরিশালে পৌঁছান। তাকে দেখার জন্য রাস্তার দুই পাশে বহু মানুষ অপেক্ষা করেন। প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে গৌর নদীর বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল বটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচি, জেলা সদরের ৩০ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং ৩০ গোডাউন সংলগ্ন সাগর নদীর পাশে বৃক্ষরোপণ কর্মসূচি। এছাড়া বিকেলে জেলার শিল্পকলা একাডেমিতে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরবেন। প্রধানমন্ত্রীর খবর জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুর্তজা জুয়েল। কথা বলবো তার সাথে। জুয়েল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে বরিশালে কি ধরনের আয়োজন দেখছেন আমাদের জানান। জুয়েল, শুনতে পাচ্ছেন? তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে এটি তার বরিশালে প্রথম সফর, অর্থাৎ প্রধানমন্ত্রী হয়ে বরিশাল তথা দক্ষিণাঞ্চলে এটি তার প্রথম সরকারি সফরে তিনি এসে ইতিমধ্যে বরিশালে প্রবেশ করেছেন। আপনি যেমনটি বলছিলেন যে গৌরনদী উপজেলার মধ্যে নবনির্মিত সরিকল গৌরনদী যে খাল রয়েছে, সে খালের পাড়ে ২০০০ বৃক্ষের চারা তিনি রোপণ যে কার্যক্রম রয়েছে সেটির উদ্বোধন করবেন। এছাড়া সেখানে খননকৃত খাল তিনি পরিদর্শন করবেন। এর বাইরে বরিশাল এলাকায় হচ্ছে জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া এখানকার আঞ্চলিক পণ্য আমড়া এবং নারিকেল গাছের চারা, সেগুলো তিনি নগরীর বধ্যভূমি এলাকায় যে সাগরদী খাল রয়েছে সে খালের তীরে তিনি রোপণ করবেন। ইতিমধ্যে সেখানে সেই চারাগুলো আনা হয়েছে এবং দুপারে সারিবদ্ধভাবে সেই গাছের চারাগুলো রাখা হয়েছে। এছাড়া তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভা করবেন বিকেল ৩টায় বরিশাল শিল্পকলা অডিটোরিয়ামে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে কিন্তু দক্ষিণাঞ্চলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। গত দুদিন ধরে এখানে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকল পর্যায়ের সকল ইউনিটের সিনিয়র নেতাকর্মী, স্থানীয় সংসদ সদস্য, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীবর্গ যারা রয়েছেন তারা কিন্তু সবাই সবার সঙ্গে সমন্বয় করে এই কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আমরা দেখতে পেয়েছি যে বরিশালের এই গৌরনদী উপজেলা এবং সিটি কর্পোরেশন এলাকার মধ্যে যে পৃথক পৃথক কর্মসূচিগুলো রয়েছে প্রধানমন্ত্রীর, সেগুলো সমন্বয় করছেন বরিশাল ১ আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি নেতাকর্মীদের নিয়ে বৃষ্টিতে ভিজে এই কার্যক্রমগুলো দেখভাল করছেন। পাশাপাশি বরিশাল সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন বিলকিস জাহান শিরিন, তিনিও বাকি কাজগুলো সমন্বয় করছেন। দক্ষিণাঞ্চলের কোটি মানুষ, বিএনপি নেতাকর্মী, সমর্থক এবং এখানকার ভোটারদের বেশ কিছু দাবি দেওয়া ইতিমধ্যে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে উঠে এসেছে। এর মধ্যে অন্যতম রয়েছে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন যে মহাসড়ক সেটি নির্মাণ কাজ এবং ভোলা বরিশাল সেতু নির্মাণ এবং বহুল প্রতীক্ষিত যে ভোলাতে যে গ্যাস খনি রয়েছে, প্রাকৃতিক গ্যাসের মজুদ, সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে বরিশালে গ্যাস এনে সরবরাহ করা, এই দাবিগুলো এখানকার নেতাকর্মীরা তাদের প্রাণের প্রিয় যিনি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান তার নিকট তারা উত্থাপন করবেন, এমনটি তারা আমাদেরকে বলেছেন। এবং এখানকার নেতাকর্মীরা আরেকটি বিষয় আমাদেরকে বলেছেন যে এটি দক্ষিণাঞ্চলের নেতাকর্মীদের জন্য একটি বিশেষ উপহার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, কারণ সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগ থেকে যে কটি আসনে বিএনপি প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রত্যেকটি আসনে বিএনপি জয়লাভ করেছে। অর্থাৎ এখানকার ভোটাররা তারেক রহমানকে, দলীয় প্রধানকে এই আসনগুলো উপহার দিয়েছে। এরই অংশ হিসেবে এখানকার ভোটার এই ছিল আসলে বরিশাল থেকে প্রধানমন্ত্রীর প্রথমবারের মতো সফরের এখন পর্যন্ত তথ্য। যে বরিশাল থেকে ছিলেন মুর্তজা জুয়েল। মুর্তজা, আপনাকে ধন্যবাদ। আজও দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃষ্টি কমে যাওয়ায় বান্দরবানের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে জেলা সদরের সাথে রুমা ও থানচির যান চলাচল এখনও বন্ধ রয়েছে। বিস্তারিত তথ্য নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী ক্যামুই অংমারমা। ক্যামুই, বান্দরবানের বন্যা পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে, এছাড়াও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে, কর্তৃপক্ষ কি বলছে আমাদের জানান। আসিফ, টানা 6 দিন ভারী বর্ষণের পর গতকাল থেকে কমতে শুরু করেছে বৃষ্টি, এবং আজকে সকাল থেকেও কিছু কিছু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল, তবে ভারী বৃষ্টিপাত আর হচ্ছে না। ফলে বন্যার পরিস্থিতি আগের চেয়ে আস্তে আস্তে উন্নতি হচ্ছে, এবং এই যে নিম্নাঞ্চল থেকে পানি নেমে যাওয়ায় যে যারা বন্যায় ঘর বাড়ি ডুবে গিয়েছিল তারাও মোটামুটি পানি নেমে যাওয়ায় অনেকটা স্বাভাবিক হচ্ছে বন্যা পরিস্থিতি। এবং সাঙ্গু নদীর তীরবর্তী এলাকায় যে সমস্ত ঘর বাড়ি রয়েছে, পাহাড়ি ঢলের কারণে স্রোতে অনেকের ঘর বাড়ি ভেসে গেছে, অনেকের টিনের চাল ভেসে গেছে, অনেকের যে নিম্নাঞ্চলে যে অনেকের সবজির ক্ষেত, মাছের প্রজেক্ট সহ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি যে জেলা প্রশাসনের যে ত্রাণ সহায়তা সেটি এখনো চলমান রয়েছে। এই যে বান্দরবানের সাথে যে দুইটি উপজেলা রুমা এবং থানচি এখনো যান চলাচল বন্ধ রয়েছে, কেননা আপনি জানেন যে ভারী বর্ষণের ফলে যে পাহাড় ধসে পড়ে যে রাস্তার উপর মাটি জমে থাকায় এখনো দুই উপজেলায় যান চলাচল স্বাভাবিক হয়নি। তবে যে বান্দরবানের সাথে যে চিটাগং চট্টগ্রামের যে সড়ক সেটি গতকাল থেকে সচল রয়েছে। আসিফ, এই ছিল বান্দরবান থেকে সর্বশেষ পরিস্থিতি। দর্শক ছিলেন ক্যামুই অংমারমা। দর্শক, তারেক রহমান বরিশালে কথা বলছেন, আমরা সরাসরি বিটিভি সৌজন্যে সেখানে চলে যাচ্ছি। এই যে 2000 গাছের চারা রোপণ করা হবে, এই গাছটা কিন্তু শিশু গাছ, আজকে শিশুর মতন এটিকে বড় করতে হবে। কাজেই যারা যারা গাছের চারাটি রোপণ করবেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, এবং যেই বাড়ির সামনে গাছটি রোপণ করা হচ্ছে সেই বাড়িতে যারা বসবাস করবেন অথবা আশেপাশে যদি দোকান থাকে, প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, আহ্বান থাকবে যে গাছটি একটা সাইজে বড় না হওয়া পর্যন্ত দয়া করে গাছটিকে যে যতটুকু পারেন যেভাবে পারেন গাছটিকে দয়া করে যত্ন করবেন যাতে গাছটি বড় হতে পারে। কারণ এই গাছটি যদি বড় হয় আপনি বুক ভরে শ্বাস নিতে পারবেন। এই গাছটি যদি বড় হয়, এই গাছটি বড় হলে এই গাছের তলায় আপনি শান্তি মতন ছায়ায় বসতে পারবেন। কাজে এই গাছটি আমাদের উপকারের জন্যই হবে, শুধু আপনার না, আপনার সন্তান, আপনার পরিবার, আপনার এলাকার মানুষ, আপনার পাড়ার মানুষ সকলে এই গাছের সুবিধা পাবে। গাছটির গরমকালে যখন গাছটি বড় হবে, গরমকালে যখন বাতাস হবে গাছটিতে, সেই বাতাসের যে শান্তির স্পর্শ বাতাস সেটিও আপনি পাবেন। কাজেই আসুন, আমরা যদি আমাদের এলাকাটাকে সুন্দর করতে চাই, আমরা যদি আমাদের দেশটাকে সুন্দর করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই গাছের যত্ন নিতে হবে, বৃক্ষ রোপণ করতে হবে। এই বৃক্ষটি বড় হলে যাতে এই বৃক্ষের সুবিধা সকলে পায়, প্রত্যেকটি মানুষ পায়, ওই বৃক্ষের আশেপাশে যারা বসবাস করেন প্রত্যেকটি মানুষ যাতে সেই বৃক্ষের সুবিধাটা পায়, আমাদেরকে সেটাই চেষ্টা করতে হবে। আসুন, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে আমি আমার চারাটি রোপণ করছি। যারা যারা এখনো রোপণ করেননি তাদেরকে অনুরোধ করব, কিন্তু মূল কথা হচ্ছে যে শুধু আজকে রোপণ করে চলে গেলেই হবে না, গাছটি যত্ন নিতে হবে যাতে গাছটি বড় হতে পারে। আপনি যেরকম সন্তানকে দেখেন বড় হতে, সন্তান যত বড় হয় আপনার বুকটা ভরে ওঠে আনন্দে, ঠিক এই গাছটি যারা যারা রোপণ করছেন বা গাছের যাদের দোকানপাট, বাসা বাড়ির আশেপাশে বা সামনে এই গাছের চারাটি রোপণ করার পরে গাছটি যখন বড় হবে, দেখবেন সন্তান বড় হওয়ার যে আনন্দ, ঠিক গাছটি যখন যত বড় হবে দেখবেন একই রকম আপনি আনন্দ পাবেন। আসুন, আল্লাহ দেওয়া এই নিয়ামত, এই আনন্দটি আমরা আজকে সকলে ভাগ করে নিই। হ্যাঁ, আপনারা আজকে যারা 2500, 2000 না, এখানে 2500 গাছ রোপণ করা হবে, যারা 2500 গাছের চারা রোপণ করবেন তাদের সকলকে আমি অনুরোধ করব, আসুন সুন্দরভাবে আমরা চারাটি রোপণ করি, আমরা একসাথে আজকে 2500 চারা রোপণ করি আগামী 2 মিনিটের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, বৃক্ষরোপণ উপলক্ষে একটা সুন্দর স্লোগান আমরা তৈরি করেছি, বৃক্ষরোপণে সাজাই দেশ সবার আগে, বৃক্ষরোপণে জোরে, বৃক্ষরোপণে সবার আগে হলো না, আরো জোরে বলতে হবে, বৃক্ষরোপণে
সবার আগে ইয়েস, আসেন বিসমিল্লাহ বলে আমরা গাছের চারাটি রোপণ করি। হাম প্রতিরোধে এপ্রিলে 2 বার জরুরি ভিত্তিতে টিকা দেওয়া হলেও 40 লাখের মতো শিশু তা পায়নি। ফলে হামের প্রকোপ তেমন কমেনি। প্রতিদিনই শিশুরা এ রোগে আক্রান্ত হচ্ছে। এই অবস্থায় সব শিশুকে দ্রুত টিকার আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। হামের টিকার জরুরি ক্যাম্পেইন শেষ হওয়ার 2 মাস পেরিয়ে গেলেও প্রতিদিন হামে আক্রান্ত হচ্ছে অনেক শিশু, মৃত্যুও অনেক। বিশেষজ্ঞরা বলছেন হাম ও রুবেলার টিকা দেওয়ার ক্যাম্পেইনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল সেখানেই বাদ পড়েছে 40 লাখ শিশু। এছাড়া যাদের টিকা দেওয়া হয়েছে তাদের কতটুকু রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে তাও এখনো জানা যায়নি। 2.5 মাসের ছোট্ট শুভ 16 দিন বাংলাদেশ শিশু হাসপাতালের আইসিইউতে ছিল। ওয়ার্ডে দেওয়ার পর আক্রান্ত হয় হাম ও নিউমোনিয়ায়। 1.5 মাস ধরে আছে হাসপাতালে। আর কতদিন থাকতে হবে জানেন না শিশুটির বাবা। প্রথম ছিল পাতলা পায়খানা, হ্যাঁ, ওইখান থেকে নিয়ে এসেছি 1.5 মাস যাবত। 1.5 মাস যাবত আমরা হসপিটালে, ওর থেকে হাম নিউমোনিয়া এগুলো হয়েছে। হামের সংক্রমণ কমাতে এপ্রিলে 2 বার জরুরি টিকার ক্যাম্পেইন করে স্বাস্থ্য মন্ত্রণালয়, যেখানে হাম ও রুবেলার প্রথম ডোজের জন্য শিশুদের ন্যূনতম বয়স 9 মাস থেকে কমিয়ে 6 মাস করা হয়। কিন্তু টিকাদানের আওতায় সব শিশুকে আনা হয়নি। এটি ধরা পড়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইনে। কারণ 6 মাস থেকে 59 মাস বয়সী 2.23 লাখ শিশু ভিটামিন এ ক্যাপসুল পেলেও হামের টিকা পায় 1.84 লাখ শিশু। এটাতে ঠিক মতন উদ্দিষ্ট জনগণটা এমআর ক্যাম্পিংয়ের আওতায় আসেনি, যার জন্য এই যে একটা গ্যাপ আছে, এর জন্য এখনও সংক্রমণ হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব এটা আবার এনলিস্টেড করা দরকার। কারা কারা বাদ পড়ছে তাদের টিকায় নিয়ে আসার দরকার। টিকার বড় ঘাটতি নিয়ে উচ্চ সংক্রমণের এই রোগ প্রতিরোধ করা সম্ভব নয় বলে মনে করেন এই বিশেষজ্ঞ। জানান হামের সঙ্গে অন্য একটি ভাইরাসও ছড়িয়েছে। মিজেলসের সাথে অ্যাডেনো ভাইরাস অ্যান্ড আদার ভাইরাস, যেগুলো হয়তো আমরা সবাই আইডেন্টিফাইও করতে পারতেছি না। এবং অনেক ডাটা বলতেছে যে সব রুগীকে যে হাম আমরা বলতেছি এগুলা সব হাম পজিটিভও হচ্ছে না। তো সেগুলো নিয়েও আমাদের একটু চিন্তা করতে হবে, কারণ যেহেতু প্রতিদিন আমাদের মৃত্যুর মিছিল থামছে না। চলতি বছরের 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে 650 শিশু মারা গেছে। রোগটির প্রকোপ কমাতে হলে সব শিশুকে টিকার আওতায় আনার পরামর্শ দেন এই 2 বিশেষজ্ঞ। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত হলেন ব্র্যান্ডন ম্যাককালাম। অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে 4-1 ব্যবধানে হারের পরও ম্যাককালামের ওপর আস্থা রাখার কথা জানিয়েছিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। কিন্তু ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে 2-1 ব্যবধানে সিরিজ হারের পর এমন সিদ্ধান্ত নেয় ইসিবি। তবে টেস্ট থেকে বিদায় হলেও 2027 পর্যন্ত ওয়ানডে ও টি20 দায়িত্বে থাকছেন ম্যাককালাম। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।